এইচএসসি আইসিটি অনলাইন কোর্সের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। আমরা আহ, দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলছি এবং দ্বিতীয় অধ্যায়ের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করবো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে আসলে ডেটা ট্রান্সমিশন মেথড জিনিসটা কি? ডেটা ট্রান্সমিশন মেথডটা হচ্ছে যে যে প্রক্রিয়ায় ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক যন্ত্র হতে ডেটা গ্রাহক যন্ত্রে ট্রান্সমিট। তার মানে এটা হচ্ছে একটা প্রক্রিয়া। মনে করো তোমার কাছে এখানে একটা ডিভাইস আছে, এখানে একটা ডিভাইস। এখন যেই পদ্ধতিতে এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডেটাটা ট্রান্সমিট হবে, কি ট্রান্সমিট হবে? ডেটা ট্রান্সমিট হবে। তাকে আমরা কি বলবো? ডেটা ট্রান্সমিশন মেথড বলবো। তো চলো, ডেটা ট্রান্সমিশন মেথড কথাটাতে যাওয়ার আগে একটা ছোট শব্দ আমরা জেনে নিই, এটার নাম হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। আমরা সবাই তো চিনি যে বিট কাকে বলে। বিট হচ্ছে বাইনারি ডিজিটকে আমরা বলি কি? বিট। এখন এই গ্রাহক কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। মানে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের দিন শেষে আমরা আসলে ডেটার নামে বিট ট্রান্সফার। এখন এই বিট গুলাকে যে সাজানোর প্রক্রিয়া, বিভিন্ন বিটের মধ্যে যে এই যে সমন্বয়টা আনা, এই সমন্বয়টাকে আমরা বলি হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। এই পদ্ধতিটাকে বলে বিট সিনক্রোনাইজেশন। কেন আমরা বিট সিনক্রোনাইজেশনটা জানার চেষ্টা করলাম? কারণ আছে একটা। সেটা হচ্ছে যে এই সিনক্রোনাইজেশন বা বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে আমরা ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে, যেটা মেথড বলতেছি, ডেটা ট্রান্সমিশন মেথড বলতেছি, এটাকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা নাম হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, একটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন, আর একটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। ট্রান্সমিশন আছে মূলত তিনটা। এর মধ্যে একটা জিনিস মনে রাখবা যে সিনক্রোনাস আর আইসোক্রোনাস মোটামুটি একই টাইপের। তো চলো আমরা এইগুলো নিয়ে একটু বিস্তারিত কথাবার্তায় বলবো আজকে অধ্যায়ে। প্রথমে আসি হচ্ছে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যাপারটা নিয়ে। তো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন যেটা করে যে প্রেরক থেকে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করে। মানে ক্যারেক্টার ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করে। এখন একটা ক্যারেক্টার ট্রান্সমিট হবার পর আরেকটা ক্যারেক্টার ট্রান্সমিট হবার মধ্যে যে বিরতিটা, একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করবে, দুইটা ক্যারেক্টারের মধ্যবর্তী যে টাইম ডিউরেশনটা থাকবে, এটা কখনো কি হবে না? সমান হবে না। এটা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কখনোই সমান হবে না। এবং প্রত্যেকটা ক্যারেক্টারের শুরুতে আমরা কি দিব? একটা স্টার্ট বিট দিব এবং শেষে একটা বা দুইটা স্টপ বিট দিব, দিয়ে আমরা এটা ট্রান্সমিট করবো। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস স্টাইল। তাহলে অ্যাসিনক্রোনাস এর মূল কনসেপ্ট কয়টা? একটা হচ্ছে যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমরা এখানে ডেটা ট্রান্সমিট করবো, ক্যারেক্টার ক্যারেক্টার ওয়াইজ। হ্যাঁ। আর আরেকটা যেটা করবো সেটা হচ্ছে যে মধ্যবর্তী সময়ের বিরতি সমান হবে না। দুইটা ক্যারেক্টার যাওয়ার মধ্যে যে টাইম সিগন্যালের মধ্যে যে বিরতিটা হবে, এটা কি হবে না? সমান হবে না। এখন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কিছু সুবিধা আছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলে দিই। সেটা হচ্ছে যে প্রেরকে কোনো প্রাইমারি ডিভাইস, স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হবে না। কোনো স্টোরেজ ডিভাইস লাগবে না, যে প্রেরক প্রান্তে কোনো স্টোরেজ ডিভাইস ব্যবহৃত হবে না। যেই কোনো সময় আমরা ডেটা পাঠাতে পারবো, যে কোনো সময়। যেহেতু মধ্যবর্তী বিরতিটা ইকুয়াল থাকবে না, এখন একটা ডেটা পাঠাইলাম, কতক্ষণ পরে আবার একটা ডেটা পাঠাইলাম। এবং এই ধরনের প্রক্রিয়া বা এই মেথড গুলা বাস্তবায়ন করাটা তুলনামূলকভাবে সহজ এবং ব্যয় কম। তাহলে তিনটা জিনিস: এক নম্বর হচ্ছে স্টোরেজ লাগবে না, দুই নাম্বার হচ্ছে যে কোনো সময় ডেটা পাঠাইতে পারবো, আরেকটা হচ্ছে সহজ এবং খরচ কম। এটা হচ্ছে সিনক্রোনাসের সিনক্রোনাসের কিছু সুবিধা। এখন তাহলে কিছু অসুবিধা রয়ে গেল। অসুবিধাটা হচ্ছে যে ট্রান্সমিশনের গতিটা কম হবে, যেহেতু আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাচ্ছি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাচ্ছি, এবং এটার দক্ষতাটাও হবে সিনক্রোনাসের চেয়ে কম। এবং ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকলে যদি আমরা স্যাটেলাইট মাধ্যম ব্যবহার করি, যে মিডিয়াম গুলা খুব এক্সপেন্সিভ, এই মিডিয়াম গুলো ব্যবহার করলে ডেটা ট্রান্সমিশনে খরচটা অনেক বেড়ে যাবে। স্ট্যাবলিশমেন্ট কস্টের কথা কিন্তু বলি, এর আগে কিন্তু বলছিলাম যে এই ধরনের সিস্টেম ডেভেলপ করাটা খরচ কম, কিন্তু বাট ডেটা স্থানান্তরের যে রেটটা, এটা অনেক বেড়ে যাবে যদি আমরা মানে দামি কোনো মিডিয়াম ব্যবহার করি। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের একটা অসুবিধা। যেটা সুবিধা সেই জিনিসটাই কিন্তু কখনো কখনো আবার অসুবিধা। যে কোন ধরনের ডেটা আমরা পাঠাবো তার উপর ডিপেন্ড করবে যে কোন ধরনের মেথড আমরা ব্যবহার করবো। আসলে অ্যাসিনক্রোনাসের পরে যেটা জানবো সেটা হচ্ছে সিনক্রোনাস নিয়ে কথাবার্তা বলবো। সিনক্রোনাসটা যেটা করে সেটা হচ্ছে যে ৮০ থেকে ১৩২টা ক্যারেক্টারের একটা ব্লক বানায় ফেলায়।
কি করবে সে, ব্লক বানায় ফেলবে। সেখানে কি থাকবে, 80 থেকে 132টা ক্যারেক্টার। তার মানে সে ক্যারেক্টার ওয়াইজ পাঠায় না, অনেকগুলো ক্যারেক্টার একসাথে করে একটা প্যাকেজ বানায়, একটা ব্লক বানায়, ব্লক বাই ব্লক সে পাঠায়। যেহেতু ব্লক বাই ব্লক সে পাঠাইতেছে, তার মানে এই ক্যারেক্টার গুলো সাজানোর জন্য বা সিনক্রোনাইজ করার জন্য একটা প্রাইমারি স্টোরেজ লাগে। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজের দরকার ছিল না, কিন্তু তুমি যদি সিনক্রোনাস ব্যবহার করতে চাও, ইন দ্যাট কেস তোমাকে প্রেরক স্টেশনে যেখান থেকে তুমি পাঠাবা সেখানে তোমাকে একটা কি প্রাইমারি স্টোরেজ লাগবে একটা, এবং এসে কি করবে, এই ক্যারেক্টার গুলাকে এক একটা ব্লকে বানাবে এবং ব্লক গুলা ট্রান্সমিট করবে, ব্লক আকারে ভাগ করে করে ট্রান্সমিট করবে, এবং প্রতিটা ব্লকের শুরুতে একটা হেডার ইনফরমেশন দিতে হবে এবং শেষে একটা টেলার ইনফরমেশন সিগন্যাল যুক্ত করতে হবে। ওইটার মধ্যে স্টার্ট বিট স্টপ বিট ছিল, আর এটা হচ্ছে হেডার ইনফরমেশন এন্ড টেলার ইনফরমেশন। তার মানে এইখানে একটা কাহিনী যেটা করতেছে সেটা হচ্ছে যে মধ্যের বিরতিটা কিন্তু তুমি মানে একবার এক এক রকম হয় না, বিরতিটা সমান থাকবে সবসময়। দুইটা ব্লক যেহেতু ব্লক বানায় বানায় পাঠাইতেছে, ব্লক বানায় বানায় পাঠাইতেছে, তারপরে দুইটা ব্লকের মধ্যবর্তী দূরত্ব কখনোই মানে টাইম ডিউরেশনটা ইকুয়াল থাকবে। এটা হচ্ছে সিনক্রোনাসের একটা বৈশিষ্ট্য। চলো এর সুবিধাগুলো একটু দেখি। যেহেতু প্রতি ক্যারেক্টারের শুরু এবং শেষে স্টার্ট ও স্টপ বিট প্রয়োজন হয় না, ক্যারেক্টার ওয়াইজ যেহেতু পাঠাই, এখানে তো ক্যারেক্টার ওয়াইজ পাঠাইতাম, ক্যারেক্টারের প্রত্যেকটা ক্যারেক্টারের শুরুতে এবং শেষে স্টপ বিট এবং স্টার্ট বিট দেওয়া লাগতো। এখানে যেহেতু ব্লক ওয়াইজ পাঠাই, এবং ব্লকের শুরুতে হচ্ছে স্টার্ট ইনফরমেশন এন্ড মানে স্টার্টিং ইনফরমেশন এন্ড শেষে হচ্ছে টেলার ইনফরমেশন দেই, তাহলে প্রতিটা এই জায়গায় যে প্রচুর পরিমাণে ডেটা খরচ হচ্ছে বা জায়গা বিটের জন্য জায়গা খরচ হচ্ছে, সেটা ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস ট্রান্সমিশনে লাগতেছে না, এবং অ্যাসিনক্রোনাসের তুলনায় সিনক্রোনাসের দক্ষতা বেশি। ট্রান্সমিশন গতিটা সবসময় একই থাকবে, যেহেতু ইন্টারনাল এই যে মধ্যবর্তী যে গ্যাপটা আছে, গ্যাপটা যেহেতু সবসময় ইকুয়াল থাকতেছে, তার মানে কি হচ্ছে এটা, যে ডেটা ট্রান্সমিশনের গতিটা অ্যাসিনক্রোনাসের চেয়ে ফাস্ট হচ্ছে এবং ডেটা ট্রান্সমিশনে তুলনামূলকভাবে সময় কম লাগে। ক্লিয়ার কথাটা? একটা জিনিস খেয়াল করো তো, সব ডেটা পাঠানোর জন্য কিন্তু তুমি সিনক্রোনাস ব্যবহার করতে পারবে না, আবার সব ডেটা পাঠানোর জন্য অ্যাসিনক্রোনাস ব্যবহার করতে পারবে। তোমার ডিপেন্ড করবে তোমার হাতে কোন ধরনের ডেটা আছে, কি পাঠাইতে দিতেছো, তার উপরে তুমি চুজ করবে যে তুমি কোন ট্রান্সমিশন মেথড বা মেথডটা ব্যবহার করবে। এখন আসো যে এই সিনক্রোনাস ট্রান্সমিশনে কিছু অসুবিধা দেখে দিই। যেহেতু প্রত্যেকটা ব্লকের শুরু ওই যে বললাম, এটার আবার একটা অসুবিধা কি, একটা হেডার এবং শেষে একটা টেলার ইনফরমেশন সিগন্যাল যুক্ত করতে, এটা কিন্তু একটা প্রবলেম। ওইটা তো স্টার্ট বিট, এটাও একটা জিনিস যেটা তো যুক্ত করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে স্টোরেজ ডিভাইসটা, এটা কিন্তু আবার অ্যাসিনক্রোনাসের একটা অ্যাডভান্টেজ ছিল যে কোনো স্টোরেজ ডিভাইস লাগবে না, কিন্তু ওর একটা অ্যাডভান্টেজ কি, ওর স্টোরেজ ডিভাইস লাগবে। একটা এক্সাম্পল হিসেবে তোমাকে দেখে, মনে করো তোমার কাছে একটা কিবোর্ড আছে, এটা মনে করো হচ্ছে কি কিবোর্ড আছে। এখন কিবোর্ড কানেক্ট কার সাথে আছে, তোমার পিসির সাথে কিবোর্ডটা কানেক্ট। এখন কিবোর্ডে তুমি যখন নাকি কোনো একটা কিতে চাপ দিতেছো, তাহলে সেই সিগন্যালটা কিন্তু তোমার সিপিইউ পর্যন্ত যাচ্ছে। এখন তুমি কি একেবারে এট এ টাইম চিন্তা করতে পারবা যে মানে একটা নির্দিষ্ট সময় পর পরে তুমি কি প্রেস করবা? এটা সম্ভব না। তো এই ক্ষেত্রে দেখবা যে আমার কিবোর্ড থেকে যখন নাকি সিপিইউ তে ডেটা ট্রান্সমিশন হচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। কিবোর্ডের সাথে সিপিইউ কানেকশনের জন্য অ্যাসিনক্রোনাসটাই বেস্ট। কিন্তু এই কারণেই কিন্তু আমার কিবোর্ডের মধ্যে কিন্তু কোনো এক্সটার্নাল মেমোরি বা প্রাইমারি মেমোরি লাগছে না। কিন্তু যখন তুমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে সাপোজ তুমি ভিডিও পাঠাচ্ছ, ইন দ্যাট কেস কিন্তু তোমাকে এই সিনক্রোনাস ব্যবহার করলে হবে না, কারণ ব্লক বানাইতে হবে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটা প্রাইমারি ডিভাইস, প্রাইমারি স্টোরেজ ডিভাইস তোমার লাগবে। এবং সিনক্রোনাসের আমরা যদি অ্যাসিনক্রোনাসের সাথে কম্পেয়ার করি, তাহলে সিনক্রোনাস তুলনামূলকভাবে এস্টাবলিশ করাটা ব্যয়বহুল। এই ছিল হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনের কিছু অসুবিধা। তার মানে অ্যাসিনক্রোনাসের কাকে বলে, সুবিধা অসুবিধা এটাও আমরা জানলাম, সিনক্রোনাস কাকে বলে সুবিধা অসুবিধাটাও জানলাম, এবং শুরুতে আমি বলে রাখছিলাম যে অ্যাসিনক্রোনাস আর আইসোক্রোনাসের মধ্যে আলটিমেটলি কোনো পার্থক্য নাই। পার্থক্যটা কোন জায়গায়, একটু অ্যাসিনক্রোনাসটা আমি পড়ে নিই তোমাদের সামনে। যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাসের একটা উন্নত ভার্সন। এই পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে অনেকগুলো অক্ষর দিয়ে ব্লক তৈরি করা হয় এবং একসাথে ব্লক আকারে সিগন্যালটা পাঠানো হয়, তারপরে একই কাজ কিন্তু করতেছে। কথাটা হচ্ছে যে এই যে প্রেরক এবং প্রাপকের মধ্যে যে ইন্টারনাল টাইম ডিলেটা আছে, আইসোক্রোনাসে এই টাইম ডিলেটা হবে প্রায় জিরোর পর্যায়ে। তার মানে আইসোক্রোনাস এমনিতে খুব একটা মানে সিনক্রোনাসের একটা উন্নত ভার্সন আছে, টাইম ডিলেটা জিরো পর্যায়ে থাকবে। এবং কোন কোন ক্ষেত্রে আমরা আইসোক্রোনাস ব্যবহার করি, সে সচরাচর হিউজ পরিমাণ মাল্টিমিডিয়া বা ভিডিও ডেটা পাঠানোর জন্য। যেহেতু লাইভ স্ট্রিম, আগে মনে আছে কিনা তোমাদের, জানি না, তোমরা খেয়াল নেই যে একটা সময় ছিল যখন আমরা ইউটিউব দেখতাম, ইউটিউবে ভিডিওটা কি হতো, বাফারিং হতো, আস্তে আস্তে বাফারিং হতো, বাফারিং হয়ে একটু জমতো, জমার পরে 10 মিনিটের একটা ভিডিও দেখতে মনে করো আধা ঘন্টা রেখে চলে যেত।
যে ভিডিওর আগে বাফারিং আমার এখানে লোড হোক, সিনক্রোনাস মেথড ব্যবহার করতাম। এখন কিন্তু স্ট্রিমিং এ কিন্তু এই কথাটা তুমি চিন্তাই করতে পারো না। হ্যাঁ, সেক্ষেত্রে আইসোক্রোনাস সিনক্রোনাস একটু বেটার ভার্সনটা চলে আসছে, যেটা আইসোক্রোনাস, এবং রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ডেটা স্থানান্তরের জন্য এই পদ্ধতি বেশি উপযোগী, যেখানে নাকি টাইম ইন্টারভ্যালটা প্রায় শূন্যের কাছাকাছি থাকে। তো এই ছিল মোটামুটি আমাদের ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে কথাবার্তা। ইনশাল্লাহ সামনের ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে কথাবার্তা বলবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাই।